আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। তেলের কারণে নাকি অথইয়ের এমন পরিবর্তনের কারণে? আদিল পানির গ্লাস আর ওষুধ এনে অথইয়ের দিকে বাড়িয়ে দিল, কিন্তু মুখে কোনো কথা বলল না। অথই কান্না চোখে ওর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে রাখলো। সে ওষুধ খাবে না এমন একটা ভাব। আদিল পাশে বসে জোর করে ওষুধগুলো খাইয়ে দিয়ে বলল, নিজেকে কষ্ট দিতে ইচ্ছে হলে দিতে পারবি, তবে একটা শর্ত আছে, আমার বাচ্চার কোনো ক্ষতি যাতে না হয়। যদি তোমার কারণে ওর অসুবিধা হয় তাহলে তোমার খবর আছে। অথই ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। কয়েকদিন যাবৎ অথয়ের উপর আদিলের পূর্ব থেকে বহু গুণ বেশি যত্নশীল হয়ে গেছে, কিন্তু মুখে বেশি একটা কথা বলে না, বললেও গম্ভীর কণ্ঠে কাট কাট জবাব। আদিল খালি গ্লাসটা হাতে নিয়ে চলে যেতে উদ্যত হলে অথই থমথমে কণ্ঠে বলল, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আদিল পেছন ফিরে বলল, ঘুমানোর সময় হয়েছে, ঘুমাও। তুমি আমার কথার উত্তর দাও। আমি আবারও বলছি, হয়তো তুমি প্রেগনেন্ট, তাই আমি তোমাকে এত সেবা যত্ন করছি, নয়তো আমি যে কি করতাম নিজেও জানি না। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার বাচ্চার ক্ষতি করো না, এমন কোনো কাজ করো না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আদি প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আদিল ভ্রুকুটি কুঁচকে বলল, তোমাকে তো আমি সুযোগ দিচ্ছি, হয়তো আমি বলছি তোমায় ডিভোর্স দিয়ে দিব, তোমায় আগের থেকে বেশি যত্ন নেব, সেই অবস্থায় আমার বাচ্চার জন্যই। তোমার সাথে আমার প্রয়োজন ছাড়া কোনো কথা হবে না, তুমি আমার চোখের সামনে দেখতে পারবে কিন্তু ছুতে পারবে না, এটাই তোমার শাস্তি। তবে তুমি ডিপ্রেশনে গিয়ে আমার বাচ্চার কোনো সমস্যা করতে পারবে না। অথই করুণ সুরে জেগে উঠল। আদি, আদিল হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, বোন তার ভাইকে তার ভাবির কাছ থেকে নিয়ে যাবে, বিষয়টা কিন্তু একবারে অযাচিত ও অযৌক্তিক, অথচ এমনভাবে কান পড়া দিয়েছে যে তুমি সে বিষয় নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছিলে। তোমার কি মনোমান্য কমন সেন্সও নেই? ওর থাকবে কি করে? তুমি তো তখন হিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছো। কথা বাড়িও না, চুপচাপ শুয়ে পড়ো। আদিল কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, তবে একটা কথা জানো কি, হয়তো মেয়েরা মেয়েদের বড় শত্রু, কথাটা মানুষ এমনি এমনি বলে না। আমি তার প্রমাণ পেয়ে গেলাম। তোমার বান্ধবী না তোমার সুখটা সহ্য হচ্ছিল না, তাই তোমাকে এমন কান পড়া দিয়েছে, আর তোমরা নিজেরা বোধহয় সহ্য হচ্ছিল না। ওই যে একটা প্রবাদ আছে না, সুখে থাকতে ভূতে কিলাই, তোমাকেও তো ভূতে কিলিয়েছে। তোমার মাথা থেকে ভূত নামানোর জন্য আমাকে এতটুকু সেট আপ দিতেই হবে। অথই ঠোঁট টিপে কান্নাটা আটকে নিল, পাশ ফিরে শুয়ে পড়ল। আদিল খালি গ্লাসটা নিয়ে নিচে চলে গেল। কিছু সময় পর এসে দেখে অথই ঘুমিয়ে গেছে। আদিল এগিয়ে এসে অথই শরীরে কাঁথা টেনে দিল, তারপর লাইট বন্ধ করে অথইকে জড়িয়ে ধরে সেও শুয়ে পড়ল। মাসপি বস। জিকু ডাকতেই মাসফি নামের ছেলেটা ফাইলের থেকে চোখ তুলে তাকালো, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? জিকু মাথা ঝাঁকালো। মাসফি কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে রইল। জিকু যেই মুহূর্তে মুখ খুলবে সেই মুহূর্তে সে বলল, জিকু, তোমায় একটা কাজ দিয়েছিলাম আমি। জিকু দ্রুত উপর নিচ মাথা নাড়িয়ে বলল, সেই কাজের কথা বলতে এসেছিলাম আমি। মাসফি নড়ে চড়ে বসলো, চেয়ার ডানে বামে নাড়াতে নাড়াতে বলল, বলো। জিকু দম ছেড়ে বলল, মির্জাদের একমাত্র দুর্বলতা তাদের বোন, 5 ভাইয়ের একমাত্র বোন। বোনকে তারা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বোনের দিকে যারা বাজে দৃষ্টিতে তাকাবে তার চোখ উপরে ফেলতে দ্বিতীয়বারে ভাববে না। মাসফি মুখে রহস্যময় হাসি টেনে বলল, আই লাইক ইট। জিকু মাসফির কথা শুনতে পায়নি, তাই একটু জোরে চেঁচিয়ে বলল, জি বস, কিছু বলবেন?
মাসফি টেবিল থেকে পেপার ওয়েটটা নিয়ে চেয়ার থেকে উঠে গেল। পেপার ওয়েট উপরে ছুঁড়ে দিয়ে আবার হাতের মুঠোয় পড়ে নিয়ে খেলতে লাগলো। কাচের দেয়ালের সামনে গিয়ে বাইরের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। সাথে সাথে বাইরের নিকুশ কালো আধারের মতো তার মুখটাও আধারে ছেয়ে গেল। মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, যে আগুনে আমি এতদিন পড়েছি, তোরাও সেই আগুনে পড়বি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলতে বলতে বাম হাতটা কাচের দেয়ালের উপর রাখলো। মুখটা তার রাগের রক্তিম বর্ণ ধারণ করেছে। জিকু এক পলক মাসফির দিকে তাকিয়ে রইল। তার বসের মতিগতি সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। হঠাৎ তাদের রুমের দরজায় এক মহিলা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, মাসফি বাবা, অদিতি মায়ে অনেক পাগলামি করতেছে, ওই কিছুতেই থামানো যাইতেছে না। মাসফির রক্তিম বর্ণ মুখে নিমিষে চিন্তার ভাঁজ পড়ল। পেপার ওয়েটটা ছুঁড়ে জিকুর হাতে দিল। জিকু অল্পের জন্য ক্যাচ মিস করত, আর ক্যাচ মিস হলে পুরো নাক ফাটত। কারণ মাসফি না দেখে জিকুর নাক বরাবর পেপার ওয়েটটা ছুঁড়ে মেরেছিল। পেপার ওয়েটটা ছুঁড়ে মাসফির 1 সেকেন্ডও দেরি করেনি, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। কলেজ ছুটি দিয়েছে আধা ঘন্টা হবে, এখনো উষাকে নিতে কেউ আসেনি। উষা বিরক্তিতে কলেজের গেটের সামনের দিকে পায়চারি করছে। তার ইচ্ছে করছে পায়ে হেঁটে কিংবা রিক্সা করে বাসায় চলে যেতে। বাসের কথা একবার মনে আসতেই সেদিনের কথা ভেবে আটকে উঠল। তারিন ওর সাথে রাগ করে কলেজে আসেনি। ও থাকলে দুজন বকবক করতে করতে যাওয়া যেত। উষা বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকালো। কলেজ পুরো ফাঁকা। হঠাৎ উষার মনে হলো সে রূপান্তিকে দেখেছে, কিন্তু রূপান্তি ওকে দেখে মাথা নিচু করে অন্যদিকে দিয়ে চলে গেল। উষা কিছুই বুঝল না। রূপান্তির এমন ব্যবহারে সে অবাক হয়ে আপন মনে বলল, এই রূপন্তি এত ভালো কবে থেকে হলো? রূপান্তিক নিয়ে বেশি ভাবলো না। তার এখানে একা দাঁড়িয়ে থাকতে একটু ভয় ভয় করছে। উত্তর দিকে দেয়ালের পাশে বখাটে দেখা মিলল। দিনে দুপুরে জুয়া খেলা, গাঁজা খাওয়ার আর মেয়ে দেখলে উত্ত্যক্ত করা এদের প্রধান কাজ। রাস্তার ডান পাশ বাম পাশ আবারও দেখলো না, কোনো ভাইয়ের আসার নাম গন্ধ নেই। মোবাইল বের করে অপরূপের নাম্বার ডায়াল করলো। অপর পাশ থেকে শোনা গেল, আপনি যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন। উষা চরম বিরক্তিতে মোবাইল বন্ধ করে দিল। সিদ্ধান্ত নিল একাই চলে যাবে। গটগট পায়ে হাঁটতে লাগলো। কিছু দূর পর ঠাউর করতে পারলো সে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। দেয়ালের পাশ ঘিরে যাওয়ার সময় বখাটে ছেলেদের নজরে পড়ে যায়। দুপুরের প্রখর রোদে রাস্তায় মানুষ নেই। মাঝে মাঝে দু একটা রিক্সা গাড়ির শাহ গতিতে চলে যাচ্ছে। উষা ঠোক গিলে ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো, কিন্তু বিধিবাম ছেলেগুলো ওকে ঘেরা দিয়ে ফেলেছে। উষা ভয়ে এবার খামতে লাগলো। মনে মনে ভাবলো পিছিয়ে দিবে একটা দৌড়, তবে সেই সুবিধা করতে পারলো না। একটা ছেলে এসে ওড়না টেনে ধরলো। উষা মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। উষা ভয়ার্ত দৃষ্টিতে সবার দিকে তাকাতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একজন বিচ্ছিরি একটা হাসি দিয়ে ঠোঁট চোখা করে চুমু খেলো। তখনই পাশ থেকে একজন আগন্তুক বলে উঠল, আরে বস, আস্তে, ওড়না ধরেন, মেয়েটা ব্যথা পাচ্ছে তো। লিডার দেখতে ছোকরাটা ভ্রুকুচকে ব্যক্তিটার দিকে তাকালো। সে ছেলেটা উষার ওড়না ধরেছে। সেই ছেলেটাকে আগন্তুক ছেলেটা এক পলক দেখে নিল। লিডার ছোকরাটা তার সাথে জনকে বলল, দেখতে নিবাইকে আসছে। নীরব নামে ছেলেটা দৌড়ে সেদিকে গেল। উষা তাকিয়ে ছেলেটাকে দেখার জন্য উকি দিল, তবে নীরবের কাছে মুখ দেখতে পারল না। নীরব এগিয়ে গেলে সেই ব্যক্তিটা মুখের মধ্যে একটা পাঁচ মারল। মুখ থুবড়ে নীরব পড়ে গেল। আগন্তুক ভাব নিয়ে শার্ট ছাড়া মেরে বলল, তেরা বাপ আয়া। কণ্ঠটা উষার খুব পরিচিত লাগলো। তাকিয়ে দেখতে যাবে ভাবছিল সেই ঈশান সিনেমেটিক ভাবে নায়কের স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখতেই উষার সাহস বেড়ে গেল। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে ঈশানের কাছে চলে গেল। ঈশান
উষার মাথায় একটা গাঁটটা মেরে বলল, নিজেকে নিজে কবে রক্ষা করতে শিখবে? তুই আসলে বলদি একটা, একবারে হলদি খেতের বদলি। উষা কপাল কুচকে অভিমানে গাল ফুলিয়ে রাখলো। ঈশান 2 আঙ্গুল দিয়ে ওর গাল চড়ে টান মারলো। অমনি উষা দুম করে ওর পিঠে একটা কিল বসিয়ে দিল। ঈশান পিঠে হাত দিয়ে চেঁচিয়ে বলল, তুই শুধু আমার সাথে পারবি, কই এতক্ষণ তো ওদের সাথে পারলি না? বখাটেদের লিডার এবার গর্জে উঠে যে ছেলেটা ওড়না ধরেছিল তাকে বলল, তাকায় তাকায় কি দেখোস, যা বেটা সাইজ কর। ছেলেটা দৌড়ে এসে ঈশানকে খুশি মারতে নিলেই ঈশান খপ করে হাত ধরে জোরে মোচড় লাগলো। ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠল। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, এই হাত দিয়ে আমার বোনের ওড়না টেনে ধরেছিলি তাই না? অপেক্ষা কর তুই, তোর এই হাত আর সচল থাকবে না। হাত মোচড় দিয়ে ধরে রেখেই এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো ঈশান। বেশি সময় খুঁজতে হলো না, কাঙ্ক্ষিত বস্তুটা পায়ের কাছেই পেয়ে গেল। বাম হাতের ইটের বড় টুকরো তুলে নিল। তারপর ছেলেটার হাত নিচে রেখেই ইট দিয়ে দিল এক বাড়ি। লাগাতার বাড়ি দিতেই থাকলো। উষা ভয়ে অন্যদিকে ঘুরে গেল। ছেলেটার আর্তনাদে বাকিগুলো ভরকে গেল। হাতটাকে আধা থেতলে ঈশান তবেই ছাড়লো। ছেলেটা নিচে পড়ে গড়াগড়ি খেয়ে চিৎকার করতে লাগলো। ঈশান একবার সেদিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্য করে বলল, ঠোঁট চুকা করে চুমুকে দেখেছিল। সবগুলো চুপ মেরে গেল। ঈশান রেগে চিৎকার করে উঠল, জলদি বল কে দেখেছে, নয়তো সবগুলোকে পিটিয়ে আধমরা বানিয়ে ফেলবো। লিডার ছেলেটা ভয়ে ভয়ে আঙ্গুল দিয়ে পাশের ছেলেটাকে দেখিয়ে দিল। ওদের লিডার দেখাতে দেরি ঈশানের সেটাকে ধরতে দেরি না। মুখে কয়েকটা ঘুষি মেরে আগের চোখে সরিষা ফুল দেখালো যাতে পালিয়ে যেতে না পারে। তারপর 2 আঙ্গুল দিয়ে চোখ চেপে ধরে পকেট থেকে লাইটার বের করলো। আগুন জ্বালিয়ে ঠোঁটের মধ্যে অনেক সময় ধরে রাখলো। ছেলেটা ছটফট করছে, তার শক্তি না থাকায় ভালো করে নড়তেও পারছে না। বেশ কিছু সময় ধরে রাখার পর ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে লাইটার পকেটে রাখতে রাখতে বলল, যা, আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু যে হাল করেছি তাতে অন্তত পক্ষে 7 দিন ঠিক মতো খেতে পারবি না। এবার বাকি ছেলেগুলো উঠে পড়ে দৌড় লাগাতে নিল, কিন্তু তা পারল না। পাশেই ডেকোরেশনের দোকান ছিল। সেই দোকানে ছোট বড় অনেক বাঁশ রাস্তায় পাশে রেখে দিয়েছে। ঈশান সেখান থেকে একটা মোটা বাঁশ নিয়ে এক চোট সবগুলোই পিটাতে লাগলো। কিছু সময় পিটিয়ে ঈশান ঘাড় কাত করে শয়তানি হাসি দিয়ে বলল, একটা এখান থেকে পালাবি, তাহলে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবো। ওর ঠান্ডা স্বরের হুমকিতে কেউ পালালো না। সবগুলো দৌড়ে এসে ঈশানের পা জড়িয়ে ধরল। লিডার মতো ছেলেটা বলল, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। ঈশান একবার উষার দিকে তাকিয়ে বলল, আমার বোনের কাছে মাপ চা। ঈশান বলতে দেরি, হুড়মুড় করে উষার পায়ে পড়তে দেরি নয়। উষা আচমকা এমন হয় ভরকে গেল। পা ছাড়াতে ছাড়াতে বলল, আমার পা ধরতে হবে না, আমি মাফ করে দিয়েছি। সবগুলো পুনরায় ঈশানের সামনে এসে মাথা নিচু করে বসে বলল, ভাই আফা মাফ করে দিয়েছে, এবার আপনিও করে দেন। ঈশান হুমকির স্বরে বলল, আরেকদিন যদি আমি তোদের এই জায়গায় দেখি তাহলে সেদিন হবে তোদের শেষ দিন। ঈশান আর কথা বাড়ালো না। হুমকি ধুমকি দিয়ে উষাকে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। একটা ছেলে ভয়ে ভয়ে মুখ কাচুমাচু করে জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? ঈশান পেছন ঘুরে মাথা চুলকে একগাল হেসে শয়তানি করার ভঙ্গিতে বলল, ঈশান মির্জা। ওর নাম শুনে যেন সাথে সাথেই সবগুলো গলা শুকিয়ে গেল। এই ঈশানের অনেক কথা তারা শুনেছে, কিন্তু কখনো নিজের চোখে দেখেনি। ঈশানের রাগ আর পাওয়ারের বিষয় তারাও অবগত। আজকে তারা ওর বোনের দিকে নজর দিয়েছে, এটা ভেবেই গলা শুকিয়ে এলো। পরিমরি করে উল্টো দিকে দিল ছুট, পিছু ফিরে আর তাকালো না। সে কি দৌড়, এই দৌড় শেষ হওয়ার নয়। ঈশান হাসতে হাসতে বোনকে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। উষার বর্তমানে তার ছোট 3 ভাইয়ের উপর চরম বিরক্ত। কিচেনে এসেছিল
শখ করে একটু পুডিং বানাতে, কিন্তু তার শয়তান 3 ভাই তাকে জ্বালিয়ে ভাজা ভাজা করেছে। হুট করে 3 ভাইয়ের বিকেল বেলায় আগমন। বড় 2 ভাই না থাকায় তারা যেন বোনকে জ্বালাতে আশকারা পেয়ে যায়। আজও তাই হয়েছে। এই তো একটু আগে ঈশান নিজের মুখে একটা চাবানো চুইংগাম ওর সামনে এনে হাত দিয়ে ইচ্ছে মতো দলা মোচড় করে উষাকে বলল, কিরে জরিনার মা, খাবি? উষা হাতের খুন্তি উঠিয়ে বলল, তুই কি যাবি? ঈশাত মুখ দিয়ে টক করে শব্দ করে বলল, আজকাল ভালো করলেও ভালো নেই। আমি কত সুন্দর ভালোবেসে তোর জন্য এনেছিলাম। উষা রাগে চোখে ওর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, খচ্চর ছ্যামড়া, সর সামনে থেকে। তোর মুখের চাবানো চুইংগাম আমি কেন খাবো? তার মধ্যে আবার হাতের ময়লা সব লাগালি। তোরটা তুই খা, নয়তো তোর বউকে দে। ঈশাত আফসোসে সুরে বলল, আজ একটা বউ থাকলে কি তোকে সাধি? উষা ওর হাতের খুন্তি রেখে ওর চুল টান দিয়ে বলল, ভালো চাইলে যা এখান থেকে, আমাকে কাজ করতে দে, নয়তো বড় ভাইও মেজো ভাইও এলে তাদের কাছে বিচার দিব। ঈশাত মুখটাকে কালো করে বলল, খাবি না ভালো কথা, তাই বলে এইভাবে তুই আমার চুইংগামকে অপমান করতে পারিস না। ওরও তো মান সম্মান আছে। উষার চোখ রাঙিয়ে তাকাতেই ঈশাত মুখ কুচুমুচু করে বলল, যাচ্ছি যাচ্ছি, এভাবে চোখ রাঙিয়ে বাচ্চা ছেলেকে ভয় দেখাস কেন? চুইংগামটা জানালা দিয়ে ছুঁড়ে মেরে ঈশাত দফা হলো। ড্রয়িং রুমে গিয়ে 2টো ঘূর্ণি দিয়ে ডান্স দিয়ে ঈশান অরূপকে বলল, জ্বালিয়ে রেখে এসছি, এবার কে যাবি বল? অরূপ হাত তুলে সামনের পাটি দাঁত দেখিয়ে বলল, এবার আমি যাই। ঈশান ওর কথায় সম্মতি জানিয়ে বলল, জলদি আসিস, পরের ট্রিপে কিন্তু আমি। অরূপ নাচতে নাচতে কিচেনের দিকে ছুটল। বাইরে দাঁড়িয়ে কিছু সময় মুখ আর পেট ধরে হেসে নিল, তারপর মুখটাকে ইনোসেন্ট করে ভেতরে ঢুকলো। ঈশানকে তার কাণ্ড কারখানা বলেছে, আর 2 ভাই লুটোপুটি খেয়ে হাসছে। হঠাৎ 2 ভাইয়ের কানে টান পড়তেই চেঁচিয়ে উঠল। তাকিয়ে দেখে জিনিয়া দুজনের কান টেনে ধরেছে। জিনিয়া চোখ দুটো ছোট করে বলল, ওরে বিচ্ছু পোলা, আজ এই কাহিনী হচ্ছে? আমিও তো বলি, হঠাৎ 3 জন বাড়িতে কেন? আমার আদরিনী ননদিনীকে জ্বালাতে তোমরা দল বেঁধে চলে এসেছ। ঈশান দুজন একসাথে চেঁচিয়ে উঠল, ভাবি লাগছে ছাড়ো। ভাবি লাগছে ছাড়ো। লাগুক, লাগার জন্য ধরেছি। সিঁড়ির উপর থেকে অথই জোরে চেঁচিয়ে বলল, আচ্ছা করে কান মলে দাও ভাবি। অথইকে দেখে ঈশান দুজনেই মুখ কালো হয়ে গেল। ওর দিক থেকে চোখ সরিয়ে ঈশান জিনিয়াকে বলল, বড় ভাবি তাকে বলে দিও, যতদিন অবধি নিজেকে সে শুধরাতে না পারবে ততদিন যেন আমাদের সামনে না আসে। অথই মুখ গোমড়া করে নিজের রুমে চলে গেল। তার পাপের শাস্তি এসব, তাই তাকে সবাই কটু কথা সহ্য করতেই হবে। ঈশান জিনিয়াকে বলল, ছাড়ো ভাবি, লাগছে তো। তুমি যদি আমাদের কান না ছাড়ো তাহলে কিন্তু এই শুক্রবার তোমাকে জ্বালিয়ে তেজপাতা করব। জিনিয়া কান মোচড় দিয়ে বলল, তবে রে পাজি। আরো কিছু বলার আগে উষার চিৎকারের আওয়াজ এলো কিচেন থেকে। জিনিয়া কান ছেড়ে সেদিকে ছুটল, গিয়ে দেখে অরূপ সেখানে থেকে পালিয়েছে। জিনিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে? উষা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তেজি স্বরে বলল, শয়তানগুলো আজ আমার সাথে লেগেছে। দেখো তো ক্যারামেলের কি অবস্থা করেছে। অপরূপ ভাইও এসে বলল, দে বুনু, তোকে আমি কাজে সাহায্য করে দেই। আমিও ভালো মনে দিলাম। আমি কি জানি এদের মনে শয়তানি বুদ্ধি ঘুরছে। দেখো তো আমার ক্যারামেল পুড়িয়ে কি করেছে, একেবারে কুচকুচে কালো করে ফেলেছে। কার ভালো লাগে এসব? কোথায় বাদরটা, কোথায় গেল, কোথায়? আজকে আমি ওকে আলুর ভর্তা বানাবো। ড্রয়িং রুম থেকে আবারও 3 ভাইয়ের হো হো হাসির আওয়াজ আসছে। উষা যতটা মুখে হুমকি থমকি দিল, কাজে কিছুই দেখালো না। চুপচাপ নিজের মতো করে পুডিং বানাতে মনোযোগ দিল। তার এখন ভাইদের সাথে আগ বাড়িয়ে লাগার মুড নেই। অবশ্য 3 ভাই তাই যাচ্ছে বোনের রান্না ভেস্তে দিতে। জিনিয়া উষাকে সাহায্য করতে চাইলেও সে করতে দিল না। প্রায় আধা ঘন্টা কেটে গেল। এবার জ্বালানোর পালা ঈশানের।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।